দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। প্রিয় দর্শক, এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চন্দ্র ভট্টাচার্যের একক চিত্রকলা প্রদর্শনী বিটুইন উইটনেস অ্যান্ড ইমাজিনেশন। প্রদর্শনী চলবে 21 জুলাই পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে বুবলি বর্ণার একক চিত্রকলা প্রদর্শনী বিচ্ছিন্ন অস্তিত্বে অবিচ্ছিন্ন সত্তা 2। প্রদর্শনী চলবে 25 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? মিস্টার আনিস অ্যাডমিটেড, আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করবো কখন করলাম? ধরো প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনে আজকের অতিথি সঙ্গীত শিল্পী সঞ্জিদা রিমি। শুভ সকাল। শুভ সকাল। রিমি, কেমন আছো? খুব ভালো আছি, অনেকদিন পরে তোমার সাথে দেখা। আসলে অনেকদিন পর তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে। কেমন যাচ্ছে কাজ এখন বলো? যাচ্ছে আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, গান নিয়ে তো ব্যস্ত আছো বেশি মনে হয়। হ্যাঁ, গান নিয়ে তো কি কি করা হচ্ছে গান নিয়ে? বিভিন্ন কোম্পানিতে তো গান করা হচ্ছেই, সাথে নাটকের টুকটাক কাজ করা হচ্ছে। আচ্ছা। এবং নিজের চ্যানেলটা নিয়ে একটু একটু চেষ্টা করছি। অনেকদিন পর মনে হয় নিজের চ্যানেলটাকে একটু সময় দেওয়া হচ্ছে। হ্যাঁ, একটু মানে কঠিন বলে মনে হচ্ছে কি এই বিষয়টা? মানে বুঝি অন্যের চ্যানেলেরটা, মানে অন্যের চ্যানেলের বা অন্যের কোম্পানিটা বুঝি যে না এই গানটা, মানে আমরা তো শুনলে এখন এইটুকু অভিজ্ঞতা হয়ে গেছে, আগে থেকে একটু গেস করা যায় যে গানটা মানুষ কিন্তু কিভাবে মানে নেবে। আমার চ্যানেলেরটা আসলে আমি বুঝতে পারছি না যে কি হবে আসলে। কি ধরনের গান আমি সেখানে দিব। হ্যাঁ, কি ধরনের বা একটা গান শুনছি বা রেডি করছি, করার পরে মনে হচ্ছে এটা মনে হয় ভালো লাগবে না, আর একটু বেটার কিছু হতে পারে। এটা কিন্তু হয় জানো, যে নিজের চ্যানেল বা নিজের কোনো কিছু করবার সময় অনেক বেশি খুঁতখুঁতে আমরা, তাই না? যেটা হয়তো অন্যের কাজ করতে গেলে এত কনফিউশন থাকে না। আমরা নিজেদের কাজ করবার সময় একদম খুবই পারফেক্ট, সবকিছু খুব নিখুঁত হতে হবে, এবং এটাই আমাদেরকে স্ট্রেসে ফেলে দেয়। হ্যাঁ, আমি মানে খুবই কনফিউজড এখন যে আসলে কি হবে না হবে। হ্যাঁ, বুঝতে পারছি না। এখনো কি কোনো গান বাছাই করেছো নিজের ইউটিউব চ্যানেলে দেবার জন্য? হ্যাঁ, আপাতত তো একটা বাছাই করেছি, তারপরও কনফিউজড। অন্যদিকে গেলেও যেতে পারে। হ্যাঁ, জানি না আসলে কি হবে, দেখা যাক কি হয় আসলে। আচ্ছা, এবার নতুন গান সম্পর্কে একটু জানতে চাইবো যে এর মধ্যে নতুন কি গান রিলিজ হলো তোমার? আমার খুব রিসেন্টলি একটা গান রিলিজ হয়েছে মায়ের মানুষ শিরোনামে। গানটা দর্শকরা খুব পছন্দ করছে, খুব রোমান্টিক একটা গান, আমারও ভীষণ ভালো লাগার আর কি। তোমার মায়ের মানুষকে? আমার মায়ের মানুষ তো আছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় তোমার মায়ের মানুষ তোমার দর্শকরা, একদম, তাই না? যারা তোমাকে সমস্ত সব সময় আসলে সাপোর্ট করেছে, মানে তোমার আলতা চুরি বলো বা 2 চাকার সাইকেল বলো, এই সমস্ত গানগুলোতে যে পরিমাণ রেসপন্স তুমি আসলে পেয়েছো সেটা অভাবনীয়।
এটার জন্য আমি তো ওনাদের কাছে, সবার কাছে, আমার দর্শকদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই সবসময়, এবং জানিয়ে যাব সবসময়। মায়ের মানুষ সম্পর্কে একটু জানতে চাই, মানে এটা আসলে কি ধরনের গান বা কবে এই কাজের সাথে ইনভলভ হলে, রেকর্ডিং কোথায় হলো? এটা আসলে বললাম একটু আগে, খুব রোমান্টিক একটা গান। গানের লিরিক লিখেছেন রানা বাপ্পি ভাই এবং টিউন করেছেন আকরাম খান ভাই, মিউজিক করেছেন এন ফরহাদ ভাই, ওনার স্টুডিওতেই ভয়েস দেয়া। আচ্ছা, ইউজুয়ালি যেরকম হয়, আমার কল করা হয় যে রিমি একটা গান আছে চলে আসো, তো আমি পাঠানো হয় গানটা, ডেমোটা। হ্যাঁ, ডেমোটা পাঠানো হয়, যে পছন্দ হলে যে গেয়ে আসি। তো এই গানটা যখন আমাকে পাঠায়, আমি তখন ওই যে একটু আগে বললাম যে শুনে মনে হচ্ছিল যে না, এটা হয়তো আমার দর্শকরা কানেক্ট করতে পারবে। তো তারপরে ভয়েস দিলাম। ভয়েস দেওয়ার বেশ অনেক দিন পরে গানটা রিলিজ হয়েছে। আচ্ছা, কতদিন আগে এটা ভয়েস দিয়েছিলে? 6 মাস তো হবেই। তাহলে তো অনেকটা দিন, অনেক দিন পরে। আচ্ছা, একটা গান গাইবার পরে মানে ভয়েস তুমি দিয়ে আসলে, তারপর কবে রিলিজ হবে একটা অপেক্ষা থাকে না? এটা না আসলে আমার প্রথম দিকে খুব, মানে যখন নতুন কাজ করা শুরু, হ্যাঁ, তখন একটা গান রেকর্ডিং হওয়ার পরে তখন বারবার যে কাজ করায় বা যার মাধ্যমে আমার কাজটা হয় তাকে বারবার ফোন দিতাম বা জিজ্ঞাসা করতাম, ভাইয়া কবে রিলিজ হবে। এখন এমনও হয় আমার একদিনে 7টা গানও রিলিজ হয়েছে। আচ্ছা, তো আমার আসলে মনেই থাকে না যে কবে কোন গানটা গেয়েছিলাম। ইভেন আমি স্টুডিওতে গান গিয়ে বের হওয়ার পরে আমি গানটা ভুলে যাই। ও, এটা একদিক থেকে ভালো। তবে কিছু কিছু গানের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, যেমন এই যে মায়ার মানুষ গানটা, এই গানটার জন্য আমি সত্যি ওয়েট করেছিলাম যে কবে গানটা আসলে রিলিজ হবে। আচ্ছা, এই যে গান রিলিজ হবার ঠিক আগের মুহূর্তে যে তুমি জানো যে আজকে বিকেল 5টায় গানটা রিলিজ হবে, এবং তার আগে থেকে একটু চাপ অনুভব করো কিনা, আসলে এই ফাইনাল আউটকামটা কেমন আসলো? আসলে হ্যাঁ, এটা একটু মানে আমি যেটা চিন্তা করছি যে হয়তো আমার দর্শকরা কানেক্ট করতে পারবে, আমি যেটা ধারণা নিয়ে বসে আছি সেটা যদি না হয়, তখন একটু মন খারাপ লাগে, যে টেনশনে থাকি যে কি হবে। পরে যখন দেখি যে না, আমিও চেষ্টা করি যথেষ্ট আমার দর্শকদের কাছে পৌঁছানোর জন্য গানটাকে, আমিও যথেষ্ট চেষ্টা করি। তো যখন দর্শকরা নিয়ে নেয় তখন আসলে একটা স্যাটিসফাইড বিষয় হয় যে না, ঠিক আছে, যেটা চিন্তা করেছিলাম। আবার কোনো গান নেমে কিন্তু সাথে সাথে রেসপন্সটা পাওয়া যায় না। দেখা যায় যে হয়তো 1 বছর পর বা 2 বছর পরে গানের রেসপন্সটা ভালো আসে। অনেক হয়। এই যে আমাদের অনেক পুরনো গান যেগুলো দেখা গেছে যে আমি শুনিও নি, এমন অনেক গান আছে কিন্তু এখনো সামনে আসে আমাদের, যে এটা এত পুরনো গান এখনো মানুষ খুঁজে বের করে শোনে। তো গান আসলে কখনো মরে না। আচ্ছা, নাটকের গানে কাজ করছো বলছিলে, তো এর মধ্যে কি ধরনের নাটকের গানে কাজ করা হলো, মনে আছে কিনা? আমার একটা নাটকের গানে কাজ করা হয়েছিল বেশ কিছুদিন আগে, তুমি আছো হৃদয়ে নাটকে। কাস্টিংয়ে ছিলেন তৌসিফ মাহবুব ভাই এবং তাসনিয়া ফারিন। আচ্ছা, তো ওখানে একটা গান ছিল ওরে মন। আচ্ছা, তো ওই গানটা, এটা মিউজিক ডিরেক্টর ছিলেন সজীব ছিল। তো ও ওরকম একদিন হঠাৎ করে ফোন দিয়ে বলল, রিমি একটা নাটকের গান আছে, একটু আসো। তো গেলাম। গানটা গাওয়ার সময় আমি জানি না আমার উপরে কি মানে ভর করছিল হয়তো বা কিছু। গানটা শুনে গাইতে গাইতে আমি কান্না করছি। শুনি যখন প্রায় অনেক স্যাড একটা গান, তবে আমি যখন শুনি আমার মন খারাপ থাকে তখন ওই গানটাই শুনি, আমার ভালো লাগে আসলে। এটা স্যাড সং। হ্যাঁ, কোনো নাটকের গানে যখন তুমি ভয়েস দিচ্ছ তখন একরকম বিষয় থাকে, আবার তুমি যখন কোনো একেবারে মৌলিক কোনো গান যেখান থেকে তুমি আসলে অফার পাচ্ছ সেই ধরনের গানে যখন কাজ করছো তখন আর এক রকম বিষয় থাকে। নাটকের গানে যখন তোমার ভয়েস যায় তখন তোমার অডিয়েন্স যারা আছে তারা কি এটা আইডেন্টিফাই করতে পারে যেটা রিমির ভয়েস? হ্যাঁ, হয়তো বা পারে। এখনো যদিও আমি নাটকে কাজ করছি, তবে রেগুলারিটিটা একটু কম। আচ্ছা, তবে চেষ্টা করছি যে সামনে রেগুলারিটিটা আর একটু বাড়ানোর। দেখি আল্লাহ কি রাখছে। আচ্ছা, আর স্টেজের ব্যস্ততা এখন মতো একটু কম আছে? হ্যাঁ, এখন তো অফ সিজন চলছে আমাদের, আসলে বৃষ্টির সিজন, এখন তো স্টেজ খুব একটা হয় না। তারপরও কিছুদিন আগে বেশ কয়েকটা শো হয়েছে আসলে। লাস্ট ইয়ার 31st তুমি সিঙ্গাপুর গেছিলে, কেমন ছিল সবকিছু মিলে এক্সপেরিয়েন্স? বছরের শেষ আর একটা বছরের শুরু, দেশের বাইরে, খুব একটা ভালো লাগার বিষয়। এবং দেশের বাইরে যারা প্রবাসী আছেন তাদেরকে
আনন্দ দেওয়ার বিষয়টা আসলে এটা অন্যরকম একটা ফিলিংস। ওখানে কি তুমি তোমার মৌলিক গানগুলো রাখো, মানে যখন কোনো স্টেজ শো করো, স্টেজে পারফর্ম করো, তখন কি মৌলিক গানগুলো রাখো নিজের? হ্যাঁ, আমি চেষ্টা করি কয়েকটা গান রাখার। আর তাছাড়া যারা অডিয়েন্স থাকেন ওনাদের কমন কিছু রিকোয়েস্ট থাকে আসলে, ওগুলো রাখতে কি হয়। ধরনের রিকোয়েস্ট পাও? যেমন তুমি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আধুনিক গানটাই বেশি গেয়ে থাকো, আর ফোক গানের রিকোয়েস্টটাও কি তোমার কাছে আসে কিনা? হ্যাঁ, ফোক গানের রিকোয়েস্ট আসে, যেমন পাঞ্জাবিওয়ালা এই গানটা রিকোয়েস্ট আসে, তারপরে আসাম যাবো এই গানটা রিকোয়েস্ট আসে। যখন আমি কম্পিটিশনে ছিলাম তখন আর কি এই গানগুলো আমি গেয়েছিলাম, পারফর্ম করেছিলাম ওখানে, তো ওনারা হয়তো ওই ভিডিওগুলোর সাথে আমাকে কানেক্ট করতে চায়। আর এখন পর্যন্ত এমন কোন স্টেজ পারফরমেন্স আছে যেখানে তুমি আলতা চুড়ি গাওনি, মানে এটা রিলিজ হবার পর থেকে? না, এমন হয়নি আসলে। মানে এটার এত রেসপন্স। হ্যাঁ, একবার আমি একটা শোতে গিয়েছিলাম, একটা গার্মেন্টসের শো মেবি। আচ্ছা, তো ওখানে হচ্ছে একটা মানে ইনস্ট্রুমেন্ট খুলে ফেলেছে, ইনস্ট্রুমেন্ট শো শেষ, আচ্ছা, ইনস্ট্রুমেন্ট সবকিছু প্যাক আপ, এর মধ্যে রিকোয়েস্ট করেছে যে এই গানটা আরো একবার শুনবে। আচ্ছা, অলরেডি গেয়ে ফেলেছো, আবার আরো একবার শুনতে চাইছো? হ্যাঁ, তো আমি কি করলাম, আমি বললাম যে আপনারা তালি দেন, আপনাদের তালি তালে আমি গাই খালি 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 গলায়। তো ওনারা ওই যে একটা বাঁশি থাকে না, যে এই যে এখন খেলার মধ্যে যারা জিতলে তারপরে নিয়ে বের হয় না একটা কি টাইপের এক বাঁশি, ওইটা দিয়ে একজন 2-3 জন মুখ দিয়ে এরকম করে বাজাচ্ছে আর আমি স্টেজে ওনাদের সাথে সাথে গাচ্ছি। এটা খুবই ফানি ছিল আসলে। কিন্তু এই যে হিউজ একটা রেসপন্স, আমার কাছে মনে হয় যে তুমি যে নিজের ইউটিউব চ্যানেল ওপেন করবে, তোমার বেশ কিছু হিট ইতিমধ্যেই গান আছে, হিট গান, তো সেখান থেকে নিজের ইউটিউব চ্যানেলের জন্য নতুন আর কি করা যায় সেটাও একটা চাপের। কিন্তু এই চাপেই তো আমি আছি, এই চাপেই আমি আছি আসলে। আমি মনে হচ্ছে কি আমি একটা গান শুনলে এই গানটা হয়তো বা আমার জন্য করলে ভালো হবে এরকম মনে হচ্ছে, কিছুক্ষণ পর মনে হচ্ছে না এটার চেয়েও বেটার কিছু হতে পারে, মানে বেটারের তো আসলে শেষ নেই। এখন এই জন্য আমি আসলে ভালো কিছু, আরো ভালো কিছু, আমার অডিয়েন্সদের আমি সবসময় বেটার কিছু দিতে চাই, এই জন্য আর কি চাপে থাকি, চাপে আছি। তুমি যে আমার ভাগ্য রাশি, এই গানটাও তো তোমার নিজের মৌলিক গান, তো সেটার রেসপন্সটা কি, মানে কি মনে হয়েছে? আলতা চুরিকে ছাপিয়ে গেছে নাকি তার চেয়ে কম? এটা নাটকের গান ছিল, তো যে জোভান আর তটিনী ওনারা অভিনয় করেছিলেন, এটার মিউজিক ডিরেক্টর সজীব। তো এটা খুব পছন্দের একটা গান আমার, এটাও খুব রোমান্টিক, সুন্দর একটা গান। তুমি কি স্যাড সং গাইতে বেশি পছন্দ করো নাকি বেশি রোমান্টিক, একটু রোমান্স থাকবে এরকম আসলে ধরনের গান? ডিপেন্ডস অন মাই মুড অ্যাকচুয়ালি। যখন মনে করো যে আমি একটু স্যাড মুডে থাকি তখন দুনিয়ার যত স্যাডনেস আমার ভিতরে চলে আসে, আমি তখন যত জমানো স্যাডনেস আছে সব, হ্যাঁ ওগুলো, মানে তখন যদি আমাকে স্যাড গান গাইতে দেওয়া যখন আমি স্যাড থাকি, মানে ওইটার চেয়ে বেস্ট আউটপুট আর হবে না। এমনিতে রিমি, আমি জানি যে তুমি ভীষণ ইমোশনাল এবং খুব সেনসিটিভ। যখন মন খারাপ থাকে তখন আসলে কিভাবে কাজটা কন্টিনিউ করো? স্টেজে তো হাসি খুশি ভাবে গান গাইতে হয়, সেটা কিভাবে, কতটা চ্যালেঞ্জিং হয়ে যায় তোমার জন্য? আসলে স্টেজে মানে ওপেন কনসার্টে যেগুলো হয় অনেক লোকজনের ক্রাউড থাকে, তো দেখা গেছে অনেক সময় ম্যানেজমেন্ট একটু প্রবলেম হতেই পারে, কিন্তু মানে আমার সাথে যখন এটা হয় ওটা না আমি নিতে পারি না, মানে আমি খুবই স্যাড হয়ে যাই, বা দেখা গেছে যে স্টেজে ওঠার আগে আমার মনে হচ্ছে যে ওদের ম্যানেজমেন্টে কোনো প্রবলেম না হতে পারে, আমার আজকে শরীরটা ভালো না বা আমার ড্রেসে কোনো একটা ঝামেলা আছে, মানে ওইটা নিয়ে আমি যতক্ষণ না পর্যন্ত স্টেজে উঠবো ততক্ষণ পর্যন্ত আমার মন ভালো হয় না। আচ্ছা, স্টেজে উঠবো, ওঠার পরে আমার দুনিয়া পুরো ভুলে যাই আমি যে কি হচ্ছিল কি হয়েছিল, আমি জাস্ট মানে অডিয়েন্সের সাথে মিশে যাই, এটা আমার মানে একটা ভালো দিক আমি মনে করি। দারুণ, হ্যাঁ আসলেই তাই, অ্যাজ আ পারফর্মার আমাদের এমনটাই হওয়া উচিত। হ্যাঁ, আমার আসলে তখন আমাকে চারপাশ থেকে ডাকলেও আমি খেয়াল করি না যে কি হচ্ছে আশেপাশে, আমি এগুলো কিছুই খেয়াল করি না। ইভেন এমন অনেক সময় হয় যে মিউজিশিয়ানরা অনেক সময় বলে যে তুমি এটা করো বা ওটা করো, ওদের তো একটা থাকেই, প্ল্যান থাকে, বা হতে পারে যে এখন আমার একটা কাজ করা উচিত স্টেজের উপরে বা অমুক অডিয়েন্সকে ডাকা উচিত, বা ওটাও অনেক সময় আমার বের হয়ে যায়।
রিমি একেবারে শেষের দিকে চলে এসেছে। আমার কাছে মনে হয় আমাদের আড্ডা দিতে শুরু করলে আসলে সেটা শুরু থাকে, শেষ থাকে না, সুতরাং আড্ডা দীর্ঘতর করা যাবে না যেহেতু সময় একেবারে কম। থ্যাংক ইউ সো মাচ রিমি, খুব ভালো থেকো সবসময় বরাবরের মতোই। তোমার জন্য অনেক 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 শুভকামনা থ্যাংক আমাদের ইউ, তুমি পক্ষ অনেক থেকে। অনেক ভালো থেকো। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।